ফারাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারকে ফাঁসির সাজা শোনালো কোর্ট। অপর দোষী শুভজিৎ হালদারকে যাবজ্জীবনের নির্দেশ। সাজা ঘোষণা করলেন জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা কোর্টের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। ঘটনার ৫৯ দিনের মাথায় ফারাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদার। ঠিক তার একদিন পর উভয় দোষীর সাজা ঘোষণা করল জঙ্গিপুর অতিরিক্ত জেলা জজ কোর্ট। রায় ঘোষণা করলেন, তাতে দীনবন্ধু হালদারকে হ্যাঙ্গিং ডেথ দিলেন এবং শুভ হালদারকে লাইফ ইমপ্রিজনমেন্টে সাজা দিলেন। এরপরে কি? এরপরে আমাদের স্টেট হাইকোর্টে আমরা আপিল করব। এই জাজমেন্ট কি সন্তুষ্ট পরিবারের লোকজন? জাজমেন্ট মাননীয় আদালতের মনে হয়ে গিল্টি মনে হয়েছে, তাই সাজা দিয়েছে। আর আদালতের আইন নিয়ে আমাদের কিছু বলার নেই। ৩১ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত দোষী সাব্যস্ত করেছিল দীনবন্ধু ও শুভ হালদারকে। ২ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা হওয়ায় খুশি নির্যাতিতার পরিবার। এর বিচার পেয়েছি, আমরা খুশি হয়েছি অনেক। আমার মেয়ের আত্মাও শান্তি পাক, এটাই আমরা চাই। বলছি, খুব কম সময়ের মধ্যেই তো এই বিচার প্রক্রিয়াটা শুরু করলো, শেষ হলো, ঠিক আছে? যে পুলিশ কতটা সাহায্য সহযোগিতা পেয়েছেন পুলিশের? হ্যাঁ, আমরা পুলিশের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, সেই জন্য এত তাড়াতাড়ি আমার মেয়ের বিচার পেতে পেলাম। সিআইডির এই সাফল্য সাম্প্রতিককালে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এত দ্রুত কিভাবে সাজা ঘোষণা হলো অন্য রাজ্য থেকেও সিআইডির কাছে জানতে চাওয়া হচ্ছে বলে জানালেন তিনি। খুনের মামলায় এক সপ্তাহের ব্যবধানে উপর্যুপরি দুটি এই ধরনের বিরল রায় পশ্চিমবঙ্গের তদন্তের ইতিহাসে অভূতপূর্ব এবং নজিরবিহীন। আগে এরকম কখনো ঘটেনি। দিস ইজ অ্যাবসলিউটলি আনপ্রেসিডেন্টেড। এই সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো জঙ্গিপুরের পুলিশ সুপার শ্রী আনন্দ রায় এবং তার টিমকে। তারা সাধন করেছেন মাত্র ২১ দিনের মধ্যে এমন একটি স্পর্শকাতর মামলায় সমস্ত তথ্য প্রমাণ, বৈজ্ঞানিক প্রমাণ, ফিজিক্যাল প্রমাণ, টেকনিক্যাল এভিডেন্সেস, ডিজিটাল রিকনস্ট্রাকশন সবকিছু একত্রিত করে তারা ২১ দিনের মধ্যে চার্জশিট দিতে পেরেছিলেন, যাতে বিচার প্রক্রিয়াটা। শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় মাত্র ৬২ দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছিলেন জয়নগর কাণ্ডে অভিযুক্ত। ফরাক্কার ঘটনা তাকেও গিয়েছিল ছাপিয়ে। মাত্র ৫৯ দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছিলেন দীনবন্ধু হালদার ও শুভ হালদার। আর ৬০ দিনের মাথায় সাজা ঘোষণা। গত ১৩ই অক্টোবর ফারাক্কার দাদুর বাড়ির সামনে খেলা করতে করতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর ৯-এর এক নাবালিকা। প্রায় ঘন্টা ৩ বাদে প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে খুন, তথ্য প্রমাণ লোপাট ও পক্সো আইনের ৬ নম্বর ধারায় গ্রেপ্তার করে। দীনবন্ধুকে হেফাজতে নিয়ে নাবালিকা খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবকের জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। প্রচুর টাইপের আমরা ৩১ জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায়। টোটাল ইনভেস্টিগেশন আমাদের ২১ দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে এবং তারপর আলটিমেটলি ৩৯ দিনের মাথায় ট্রায়ালস এবং আজকে পানিশমেন্ট হতো। এক্স্যাক্টলি আমরা যদি ৩১শে মাস আছে আমাদের ১০ মাসটা, সেটা যদি সঙ্গে নিই তাহলে আমাদের আজকে ৬১ দিন এবং এই ২ মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশন মানে তদন্ত, বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান, এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো। জয়নগর ও ফরাক্কা ২ মামলায় সাফল্য পেল রাজ্য। অথচ আজও সিবিআইয়ের হাতে মামলা থাকা সত্ত্বেও বিচারের আশায় আজও দিন গুনছেন আরজি করে নিহত চিকিৎসক তরুণীর বাবা মা। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে ব্রেকিং খবরে নজর রাখবো, মূল কাঠামো অপরিবর্তিত রেখে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে পরিবর্তন। বেশ কিছু পরিবর্তন আনলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাঠ্যক্রমের পরিবর্তন শুধু ইভেন্ট সেমিস্টারই করা হয়েছে পড়ুয়াদের সুবিধার্থে এই বদল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি পরিবর্তন করা হলো? দেখো, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর এবং সবথেকে বড় খবর হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের যে পরিকাঠামো বা যে সিলেবাস বা পাঠ্যক্রম, তার মধ্যে কিন্তু মূল কাঠামোকে অপরিবর্তিত রেখে তাসমিনা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে, তুমি জানো বা দর্শকরা জানা যে এই বছর থেকেই কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে, অর্থাৎ একাদশ থেকে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা আগামী বছর। এবং এই যে সেমিস্টার, এই সেমিস্টারকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়, ৬ মাস অন্তর করে ভাগ করে কিন্তু সেই পরীক্ষাগুলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিলেবাস
নতুন তৈরি করা হয়েছিল এই সেমিস্টার সিস্টেমে, সেখানে কিন্তু পড়ুয়াদের বেশ কিছু বিষয়, বেশ কিছু সাবজেক্টে বেশ কিছু বিষয় কিন্তু তাদের কাছে বোধগম্য হচ্ছিল না, বেশ কঠিন ছিল। শুধু তাই নয়, শিক্ষকদের পড়ুয়াদের সেই সব বিষয় বোঝাতে সমস্যা হচ্ছিল। এর মধ্যে বাংলার কিছু বিষয় রয়েছে, ইতিহাস রয়েছে, ইংরাজি রয়েছে, এরকম বেশ কিছু বিষয় রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে 19টি বিষয় রয়েছে যার মধ্যে কিন্তু এ ধরনের সমস্যা তৈরি হচ্ছিল। সেই কারণে শুধুমাত্র শিক্ষক নয়, শিক্ষক সংগঠনগুলি থেকে আবেদন করা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে, যাতে পরিকাঠামোগত বা মূল কাঠামোকে অপরিবর্তিত রেখে সিলেবাসে পরিবর্তন আনা হয়, যাতে পড়ুয়ারা সুবিধা পান, পড়াশোনা করতে পারেন, তারা সিলেবাস শেষ করা যায় এই যাবতীয়। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে যখন এই আবেদন জমা পড়ে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু গভীরভাবে সেটি নিয়ে আলোচনা করে এবং একটি সিদ্ধান্ত উপনীত হন যে মূল কাঠামোকে অপরিবর্তিত রেখে সাবজেক্ট গুলো যেখানে যেখানে বোধগম্য পড়ুয়াদের হচ্ছে না, সেই সব সাবজেক্ট গুলোতে যেই সব প্যারাগুলো রয়েছে সেগুলোকে তারা চাপ দেবেন। যেমন তোমরা বলে রাখি যে পড়ুয়াদের জন্য কিন্তু ইংরাজিতে আগে 3টে কোর্স করতে হতো, 3টের মধ্যে 2টো কোর্স তাদের পরীক্ষায় আসতো। এবার তাদের অপশন বাড়ানো হয়েছে, 4টে কোর্স সেখানে করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে বাংলাতে তারা বলে একটি সেখানে গল্প রাখা হয়েছিল বা নাটক রাখা হয়েছিল, সেদিকে জোরালো সেদিকে বাতিল করার জন্য বলা যেতেছিল শিক্ষক সংগঠন শিক্ষকদের তরফ থেকে, সেদিকে বাতিল করা হয়েছে। সেখানে নতুন একটি বোধগম্য নাটক দেওয়া হয়েছে। কিন্তু এরকম বহু পরিবর্তন 19টি বিষয় করা হয়েছে, অ্যাকাউন্টেন্সি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এরকম। তার মূল কারণ কিন্তু এটাই। এবং তোমায় জানিয়ে রাখি যে চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, তিনিও কিন্তু বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে পড়ুয়াদের বোধগম্যতার জন্য কেন ইভেন্ট সেমিস্টারে পরিবর্তন করা হয়েছে। কেননা ইভেন্ট সেমিস্টারে পরিবর্তন করার কারণ সেখানে বড় বড় প্রশ্ন থাকে এবং সেখানে অড থাকে, অর্থাৎ একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে না পারলে আরেকটি প্রশ্ন অ্যাটেন্ড করা যায়, বড় লিস্ট হয়। কিন্তু অড সেমিস্টারে সেখানে শুধুই কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর থাকে, অর্থাৎ সেখানে কিন্তু অরের কোনো জায়গা নেই। একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে না পারলে অন্যদিকে বলা যাবে না, এরকম না। অর্থাৎ অনেক দিক বিবেচনা করেই কিন্তু এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমরা কলকাতা টিভির মাধ্যমে এই মুহূর্তে তুলে ধরছি। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি আরও অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিনের ছাড়পত্র পার্থ চট্টোপাধ্যায়ের। 1 ফেব্রুয়ারি বা তার আগে জামিনে ইডি মামলায় পার্থকে ছাড়া যাবে না। 31শে ডিসেম্বরের মধ্যে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে, ডেডলাইন সুপ্রিম কোর্টের। জামিনে মুক্তির পর পার্থকে কোনো সরকারি পদে বসানো যাবে না, এই নির্দেশ শুধুমাত্র ইডির মামলায় প্রযোজ্য। সিবিআইয়ের মামলায় এখনো হেফাজতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি। নিয়োগ দুর্নীতি মামলায় বারবার জামিনের আবেদনের পরেও জেল মুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। একাধিকবার ইডি ও সিবিআই এর মামলায় শুনানি, জামিনের আবেদন খারিজ হওয়ার পর অবশেষে কিছুটা হলেও মিলল স্বস্তি। ইডির মামলায় শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ছাড়পত্র দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চের নির্দেশ। আদালতের শীতের ছুটির আগে বা 31শে ডিসেম্বরের আগে পার্থর বিরুদ্ধে চার্জ ফ্রেম করার ব্যাপারে নিম্ন আদালতকে সিদ্ধান্ত নিতে হবে। তদন্তকারীর পক্ষে যে সাক্ষীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর, তাদের সাক্ষ্য আগামী জানুয়ারি মাসের 2য় ও 3য় সপ্তাহে নথিবদ্ধ করতে হবে। এই পদক্ষেপগুলি সম্পূর্ণ হওয়ার পরেই পার্থকে জামিন দেওয়া যাবে। তবে কোনোভাবেই সেই হেফাজতের মেয়াদ 1 ফেব্রুয়ারি অতিক্রম করতে পারবে না। চার্জ গঠনের ক্ষেত্রে কোনো নির্দেশ অপছন্দ হলে পার্থ তা চ্যালেঞ্জ করতে পারবেন, যদিও সেই চ্যালেঞ্জের কারণে কোনো স্থগিতাদেশ দেওয়া যাবে না। দুপক্ষকেই শুনানিতে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। দেখো, এই মামলাতে কোনো ট্রায়াল কবে শুরু হবে এবং ট্রায়াল কবে সম্পন্ন হবে তার কোনো দিক নির্দেশ করা নেই। এই জন্য মহামান্য সুপ্রিম কোর্টকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনারা একটা ট্রায়ালের শুরুর ডেট বেঁধে দিয়েছেন। এখানে চার্জ গঠনের তারিখ দিয়ে দেওয়া হয়েছে। পার্থর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য রয়েছে বলে অভিমত দিয়েও বিচারাধীন বন্দির হেফাজত যেন কোনোভাবেই শাস্তিমূলক না হয়, এই নীতি অনুসরণ করেই আদালতের এমন নির্দেশ। যে নীতির দ্বিতীয় কথা, সন্দেহভাজনকে অনন্তকাল আটকে রাখা অনুচিত।
আদালতের আরও নির্দেশ, জামিনে মুক্তির পর পার্থকে কোনো সরকারি পদে বসানো যাবে না। বেহালা পশ্চিমের বিধায়ক পদে বহাল থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। এই নির্দেশ শুধুমাত্র ইডি মামলায় প্রযোজ্য। অভিযোগ আছে বলেই তাকে বছরের পর বছর জেলে রেখে দেব এবং তার মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকবে, এটা হওয়া উচিত নয়। আমরা আশা করব পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, জামিন পেয়ে বাইরে আসবেন, কিন্তু শেষ কথা কোর্ট বলবে, সেটা আমরা দেখব। যা যা এতদিন ন্যারেটিভ তৈরি হয়েছে তার কতটা সত্য। বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে, কারণ অলরেডি তো প্রমাণিত ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে দুটো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। ইডির পাশাপাশি সিবিআই এর মামলাতেও হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত 10ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে হওয়া এই মামলার শুনানিতে পার্থর আইনজীবী দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগ নেই। সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। পরবর্তী শুনানিতে পার্থর জামিনের বিরোধিতা করার কথা রয়েছে সিবিআই এর আইনজীবীর। এই আবহে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলল পার্থ চট্টোপাধ্যায়ের। এখন সময় আরো একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। নাড়ুয়াভিলা বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল শুক্রবার 7 সকালে কাঁথিতে পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষের বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 7 থেকে 8 জনের দল। ওই সময় বাড়িতেই ছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘটনায় সরব হয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। 2022 সালের 23 ডিসেম্বর ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নাড়ুয়াভিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা মানব পড়ুয়া। শুক্রবার তার কাঁথির বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর প্রতিনিধি দল। সঙ্গে ছিল কাঁথি থানার পুলিশ। সূত্রের খবর, তৃণমূল নেতার বাড়ি থেকে প্রতিনিধি দল নিয়ে যায় বেশ কয়েকটি ডায়েরি ও তদন্তে সহযোগিতা করেছি বলে জানিয়েছেন তৃণমূল নেতা মানব পড়ুয়া। তদন্তের কারণেই এসেছিলাম, জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ, সহযোগিতা করেছি। আবার কবে আসবে বা কোনো আশা? না না, সেরকম কিছু। কোনো নথি কাগজপত্র কিছু উদ্ধার সেরকম কিছু না, ওনারা বলতে পারবেন সেরকম। হ্যাঁ, দেখেছেন। আদালতের নির্দেশে এনআইএ তদন্ত করছে। আরো দ্রুততার সঙ্গে তদন্ত করা উচিত বলে দাবি করেন বিজেপি নেতা দিব্যেন্দু বড়ুয়া। এনআইএ হচ্ছে হাইকোর্টের নির্দেশ, আর এনআইএর আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায়, আপনারা জানেন তার আগে এগরাতে বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও এনআইএ তদন্ত করছে। আর এখানে যে তদন্তটা করছে, এনআইএ একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয়। এনআইএরও কিছু খামতি রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি, তো এনআইএ খুঁজে পাচ্ছে। কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন মানব পড়ুয়া। নির্বাচন বানচাল করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। অভিযোগ তৃণমূল নেতা পীযূষ পাণ্ডের। কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট আছে, ভোটের প্রাককালে এটা বিজেপি করবে, ওদের থেকে বেশি কিছু আমরা আশা করি না। সেই ভোটকে বানচাল করতে, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাতে এনআইএ চক্রান্ত করে মানব পড়ুয়াবাবুর বাড়িতে ছাপা মেরেছে। তাতে তৃণমূল কংগ্রেস ভয় পায় না। দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। এই এজেন্সি এনআইএ, তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া। নাড়ুয়াভিলা বোমা বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় এনআইএ তদন্তে ফের সামনে এলো তৃণমূল বিজেপি দ্বন্দ্ব। কোঅপারেটিভ নির্বাচন ভেস্তে দিতে এনআইএ জুজু দেখাচ্ছে বিজেপি। অভিযোগ তৃণমূলের। পাল্টা তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। সমীরণ সাহুর রিপোর্ট, কলকাতা টিভি।
বাংলায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের যোগ। হুগলির আরামবাগের মায়াপুরের সানাপাড়ায় অভিযান চালালো এনআইএ। বাংলায় জৈশ যোগ, আরামবাগের মায়াপুরে এনআইএর হানা, ধৃত জৈশ নেতার সঙ্গীর খোঁজ। ওপার বাংলা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার পাকিস্তানের জঙ্গি সংগঠনের যোগ এপার বাংলায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আরামবাগের মায়াপুরের সানাপাড়ায় জৈশ-ই মোহাম্মদের যোগে এক বাসিন্দার বাড়িতে এলাকার বাসিন্দা শেখ সাইফুদ্দিন আলীর ছেলে শেখ সাবির উদ্দিন আলী পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানতে পারে তদন্তকারী সংস্থা। সূত্রে খবর, ভারতের জৈশের মাস্টারমাইন্ড শেখ সুলতান সালাউদ্দিনকে জেরা করে তার নাম জানা যায়। তবে শুক্রবার এনআইএর নোটিশ পেয়ে কলকাতায় হাজিরা দেন অভিযুক্ত। অন্যদিকে ছেলে পড়াশোনায় ভালো, ভদ্র ছেলে বলে দাবি করেছেন সাবির উদ্দিনের মা। পাস করেছে, মানে বিএডও করেছে, করে চাকরি বাকরি পায় না, ঘরেই তো থাকতো। কিছু কেমন ওই ফার্নিচারের কাজ একবার করে যেত, কম্পিউটারের কাজেও যে গেল, বাইরে কোনো কাজ করতে গেছিল, কম্পিউটারের কাজ করতে গেল। পশ্চিমবঙ্গ তৃণমূলের আমলে জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, অভিযোগ এলাকার বিজেপি নেতার। আমরা এটা বারবার বলেছি এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে একের পর এক যে পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এটা জঙ্গিদের একটা উন্মুক্ত অঞ্চল হয়ে গেছে। আইন আইনের পথে চলবে, এনআইএর অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমি এটা বলতে চাই, যদি কেউ প্রকৃত দোষী হয় সে আইন তার বন্দোবস্ত নেবে, প্রশাসন তার দিক আপনারা দেখছেন। এনআই টিম এসছেন, আমার রাজ্য সরকারেরও পুলিশ আছেন, আমাদের আরামবাগ থানার পুলিশ আছেন, ওনারা তদন্ত করে যেটা ভালো হবে সেটা করবেন। এখন দেখার সত্যিই কি সাবির জয়সির সঙ্গে যুক্ত নাকি অন্য কিছু। আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।